হ্যালো এভরিবডি, সবাই অঙ্ক প্র্যাকটিস করছো তো? আচ্ছা, টুডে উই উইল ডু আ নিউ চ্যাপ্টার, দ্যাট ইজ ডেপ্রিসিয়েশন। আজকে আমরা ডেপ্রিসিয়েশন করব। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি একটা এক্সাম্পলের সাহায্যে ডেপ্রিসিয়েশন কাকে বলে, কি ডেপ্রিসিয়েশন এই জিনিসটা কি সেটা আমরা দেখি। ধরো তোমাদের কাছে একটা মোটরসাইকেল আছে, তোমাদের বাড়িতে একটা মোটরসাইকেল আছে, সেই মোটরসাইকেলটা রোজ চালানো হয়। তাহলে এই যে মোটরসাইকেলটা রোজ চলছে, তাহলে এটা কনস্ট্যান্ট ইউজ হচ্ছে। আচ্ছা, কিছুদিন 1 বছর 2 বছর 3 বছর এরকম এইভাবে মোটরসাইকেলটা ইউজ হতে হতে কনস্ট্যান্টের এক্সপায়ারি অফ টাইম হচ্ছে। অনেক দিন ধরে আমি মোটরসাইকেলটা চালাচ্ছি, ধরো আমার 5 বছর বয়স হয়ে গেছে মোটরসাইকেলটা, এরকম চালাচ্ছি, চালাতে চালাতে আমার 5 বছর বয়স হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে কি হচ্ছে, এর বিভিন্ন পার্টস খারাপ হচ্ছে। তাহলে এই সমস্ত পার্টসগুলোকে নয় রিপ্লেস করতে হবে, নয় সেটাকে রিপেয়ার করতে হবে। এইভাবে মোটরসাইকেলটার তাহলে কি হচ্ছে, অরিজিনাল যে ভ্যালুটা ছিল সেটা কি হচ্ছে, আস্তে আস্তে অরিজিনাল ভ্যালু ডিমিনিশেস, কমে যাচ্ছে আস্তে আস্তে ভ্যালু ব্যবহারের জন্য। এরপরে একটা সময় আসবে কি, হয়তো 10 বছর পরে দেখা যাবে সেই মোটরসাইকেলটা আমি আর ইউজ করতে পারছি না। তাহলে সেই মোটরসাইকেলটা আমাকে কি করতে হবে, তখন সেটাকে, এই মোটরসাইকেলটাকে আমাকে বিক্রি করে দিতে হবে 10 বছর পর। তাহলে এই বিক্রি করার সময় আমি কি পাবো, একটা সেল ভ্যালু, মোটরসাইকেলটা একটা অ্যামাউন্টে বিক্রি করব। এই চ্যাপ্টারে আমরা তাকে কি বলি, স্ক্র্যাপ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু অর রেসিডিউয়াল ভ্যালু। তাহলে কোনটা স্ক্র্যাপ ভ্যালু, আমার একটা অ্যাসেট ইউজ করার পর বেশ তার লাইফ অফ দ্য অ্যাসেট, এটাকে বলা হচ্ছে লাইফ অফ দ্য অ্যাসেট। যতদিন ধরে আমি ইউজ করছি দ্যাট ইজ দ্য লাইফ অফ দ্য অ্যাসেট। এটা আমরা একটা এস্টিমেট করি যে একটা অ্যাসেট এতদিন যাবে। তাহলে এইটা যখন সেল করা হচ্ছে, সেল করার সময় যে ভ্যালুটা পড়ে থাকে অ্যাট দ্য টাইম অফ সেল যেটা থাকে, দ্যাট ইজ কল স্ক্র্যাপ ভ্যালু আর রেসিডুয়াল ভ্যালু। তাহলে এই রেসিডুয়াল ভ্যালুটা, এটা একটা নতুন নাম আমরা শিখলাম, স্ক্র্যাপ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু। তাহলে সেটা আমাকে বিক্রি করে দিতে হয়, করে আমাকে আবার একটা নতুন জিনিস নিতে হয়। নতুন, আমার যদি মোটরসাইকেলের সত্যিই দরকার থাকে তাহলে আমাকে আবার একটা মোটরসাইকেল কিনতে হবে। তাহলে এই মোটরসাইকেলটা যখন চলছিল আমার, ধরো আমার একটা বিজনেসেই মোটরসাইকেলটা ইউজ করা হতো, তাহলে প্রত্যেক বছর আমাকে এই মোটরসাইকেলটা ব্যবহারের জন্য আমার যে খরচা, মানে তেলের খরচা ছাড়া, এছাড়া এই যে রিপ্লেস করার জন্য যে টাকাটা আমি আস্তে আস্তে সরাতে থাকি, সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি। মানে এটা অ্যাকচুয়ালি একটা টাইপ অফ এক্সপেন্স, দ্যাট ইজ আ নন ক্যাশ এক্সপেন্স। ওকে, ইটস এ টাইপ অফ নন ক্যাশ এক্সপেন্স, যেটা না চার্জ করলে বা না সরালে আমার প্রফিট থেকে আমার অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ প্রফিট আমার ডিসক্লোজ হবে না। বিজনেসের অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ প্রফিট উইল নট be disclosed or not be shown or calculated. That is why we charge depreciation on each asset. Okay, শুধু আমরা এটা মনে রাখবো যে ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হয় না, ল্যান্ড সবসময় অ্যাপ্রিসিয়েটেড হয়, যেহেতু ইটস আ স্কেয়ার্স রিসোর্স, তাই জন্য ল্যান্ডের ভ্যালু বাড়তে থাকে। আর বাকি সমস্ত ধরনের যে আমাদের এক্সপেন্সেস, মানে যে কোনো ধরনের অ্যাসেটের আমার কি হয়, আমার লাইফটা আস্তে আস্তে কমতে থাকে। ওকে, তাহলে আমরা কি এই এক্সাম্পল থেকে কি বুঝলাম, ডেপ্রিসিয়েশন ইজ আ গ্র্যাজুয়াল অ্যান্ড পার্মানেন্ট ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ অ্যাসেট। একটা অ্যাসেটের পার্মানেন্ট ডিক্রিজ হচ্ছে ভ্যালুটা। ওকে, সেটাই আমরা কিভাবে চার্জ করি প্রত্যেক বছর, আমরা কিভাবে সেটা ক্যালকুলেট করি, এবার সেটাই আসবো। আচ্ছা, আগের ডিসকাশন থেকে আমরা কি পেলাম, ডেপ্রিসিয়েশনের একটা, অ্যাসেটের একটা কি হয়, ইউজফুল লাইফ হয়।
আর কি হয়, আর একটা রেসিডুয়াল ভ্যালু পড়ে থাকে বা স্ক্র্যাপ ভ্যালু। এই দুটো জিনিস আমরা নতুন শিখলাম এই চ্যাপ্টারে। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখি, আমরা আমার অ্যাসেটের প্রাইস কি হবে। আমি অ্যাসেট, এখানে যে ফিক্সড অ্যাসেটের কথা বলছি, ফিক্সড অ্যাসেটের আমার এখানে প্রাইস ফিক্সডও হতে পারে, সেটা মুভেবল অ্যাসেটও হতে পারে, মানে এনি টাইপ অফ অ্যাসেট। তাহলে এই অ্যাসেটের আমার প্রাইসটা আমি কি করে ক্যালকুলেট করব ডেপ্রিসিয়েশন চার্জিংয়ের ক্ষেত্রে? না, আমরা যেদিন থেকে এই অ্যাসেটটা কিনেছি আর তার থেকে মানে যতদিন না আমি এটা পুট টু ইউজ করছি, পুট টু ইউজ ফর বিজনেস और যবে থেকে আমি বিজনেসটা স্টার্ট করছি, ওই বা অ্যাসেটের প্রোডাকশান হোক, যে অ্যাসেটটা কিনেছি সেটা আমি যবে থেকে এটা ইউজ করছি বিজনেসে, সেই ডেটটাতে অবধি আমি যা খরচা করছি, all the expenses will be clubbed with the purchase price of the asset. ওকে, যেমন আমি তোমাদের একটা পরে এক্সাম্পল দিয়ে আমি সেটা বোঝাবো। পুট টু ইউজ ফর বিজনেস, তাহলে সেই অ্যাসেটের প্রাইসটা আমরা অত অবধি নেব। ঠিক আছে, যেমন ধরো একটা অ্যাসেটের প্রাইস হচ্ছে, ধরো অ্যাসেট প্রাইস কিনতে গেলে অ্যাজ ফর এক্সাম্পল, অ্যাসেট শুনতে খারাপ লাগছে, আমি as for example it is a machinery, এর পারচেজ প্রাইস হলো, কিনতে গিয়ে আমার লেগেছে ধরো 20,000 রুপিস। এটা ক্যারেজ আনতে গিয়ে আমার খরচা হয়েছে, ক্যারেজ পেড ফর দ্যাট ইজ 2,000। again you can say installation charges, এসএসটা বসাতে গিয়ে আমার কত হয় 8,000 ইনস্টলেশন চার্জেস। তারপরে মেশিনারিটা প্রোডাকশানে ইউজ হতে আরম্ভ করেছে, বা প্রোডাকশান বলো বা যে পারপাসে মেশিনটা কেনা হয়েছে বা প্ল্যান্টটা কেনা হয়েছে, সেটা আমার তার কাজ আরম্ভ করছে, তা যতদিন না সে ফাংশনিং আরম্ভ করছে, তাহলে যা যা আমার খরচা হয়েছে, সেটা রিপেয়ার্স হলেও কিন্তু তার মধ্যে সেই ধরনের খরচাগুলোকে, এক্সপেন্সগুলোকে উই উইল ক্যাপিটালাইজড অল দোজ এক্সপেন্সেস। হোয়াট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড হোয়াট ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার, আমার একটা প্রিভিয়াস ভিডিওতে এটা আমি ডিসকাস করেছি, আমি সেটা লিঙ্কে দিয়ে দিয়েছি। তাহলে আমি এর কস্ট প্রাইস কোনটা ধরবো, পুরোটা, তাহলে এর কস্ট প্রাইস হয়ে যাবে ₹30,000 ইজ দ্য নাও কস্ট অফ মেশিনারি। আমি ডেপ্রিসিয়েশন পারপাসে কত ধরবো না, ₹30,000। ওকে, এবার কি করে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব তার একটা ফর্মুলা দিচ্ছি। কখনো কখনো তোমাদের কোয়েশ্চেনে ডেপ্রিসিয়েশনের রেটটা বলা থাকবে, কখনো কখনো তোমাদের কোয়েশ্চেনে ডেপ্রিসিয়েশনের রেটটা বলা থাকবে না। ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য রেট অফ ডেপ্রিসিয়েশন। আচ্ছা, আমাদের দু ধরনের ডেপ্রিসিয়েশন, আমরা তো বিভিন্ন মেথডস ইউজ করি, আমাদের two types of depreciation methods we have to solve the problems. One is straight line method, another one is diminishing balance method. These two types of methods are in your syllabus, and there are many other methods of depreciation, যেমন annuity method, depreciation fund method, machine hour rate method, এরকম বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের মেথড ফলো করা হয়। আমাদের এই দুটো শুধু সিলেবাসে আছে। তাহলে হোয়াট আর দ্য মেথডস অফ ডেপ্রিসিয়েশন, কীভাবে আমরা ডেপ্রিসিয়েশনটা বুকস অফ অ্যাকাউন্টে রেকর্ড করি, দুটো ধরনের মেথডে আমাদের সিলেবাসে ডিসকাস করা হয়েছে। আমি ফার্স্টে স্ট্রেট লাইন মেথড দিয়ে আজকে একটা তোমাদের এক্সাম্পল দেখাবো। আচ্ছা, স্ট্রেট লাইন মেথডে কখনো তোমাদের ডেপ্রিসিয়েশন রেটটা বলে দেওয়া থাকবে। যদি না রেট বলা থাকে, তাহলে দেয়ার উইল বি সাম ইনফরমেশন গিভেন ইন দ্য কোয়েশ্চেন
তো ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন ফ্রম দোজ ইনফরমেশন। ওকে, যেমন আমি তাহলে ফর্মুলা, তার জন্য একটা ফর্মুলা লিখে দিয়েছি, লিখে নাও। ইয়ারলি, আমি শর্টে ডিইপিএন লিখছি, ডেপ্রিসিয়েশন কি হবে, দেখো অরিজিনাল কস্ট of asset plus any expenses up to installation, আমি শর্টে লিখছি, তোমরা এটা লিখে নাও, মাইনাস স্ক্র্যাপ ভ্যালু divided by estimated life of asset। এটা কিভাবে হয় আমি সেটা যখন অঙ্ক করব তখন তোমরা বুঝতে পারবে। তাহলে অরিজিনাল কস্ট অফ অ্যাসেট, এনি এক্সপেন্সেস আপ টু দ্য ডেট অফ ইনস্টলেশন মাইনাস দ্য স্ক্র্যাপ ভ্যালু অফ অ্যাসেট equals to সরি 1 মিনিট, এরমভাবে লিখলে দেখতে ভালো লাগবে। ওকে, original cost of asset plus any expenses up to the date of installation minus the scrap value divided by টোটালটাকে ডিভাইড করব estimated life of asset দিয়ে। ওকে, করলে আমার ডেপ্রিসিয়েশন, ইয়ারলি ডেপ্রিসিয়েশন কত হবে সেটা আমার বেরোবে, এভরি ইয়ারে কতটা করে ডেপ্রিসিয়েশন হবে সেটা আমার বেরোবে। ওকে, এবার আমরা বলছি রেট অফ ডেপ্রিসিয়েশনটা আমি কি করে বার করব, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ রেট অফ ডেপ্রিসিয়েশন আমি কি করে ক্যালকুলেট করব। হোয়াট ইজ দ্য রেট অফ ডেপ্রিসিয়েশন? রেট অফ ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার যে অ্যামাউন্টটা বেরোলো, ইয়ারলি ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট, yearly depreciation amount divided by total cost of asset into 100 করলে আমার রেট অফ ডেপ্রিসিয়েশন বেরোবে। তাহলে হোয়াট ইজ ইয়ারলি ডেপ্রিসিয়েশন সেটার ফর্মুলা এটা, অ্যান্ড হোয়াট ইজ রেট অফ ডেপ্রিসিয়েশন সেটার ফর্মুলা ইয়ারলি ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট, মানে এই যে অ্যামাউন্টটা এখান থেকে আমরা পেলাম সেই অ্যামাউন্টটা ডিভাইডেড বাই টোটাল কস্ট অফ অ্যাসেট ইন্টু 100 করলে পার্সেন্টেজ অফ ডেপ্রিসিয়েশন পাবো। ওকে, আমি নেক্সট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এই ফর্মুলাগুলো কিভাবে কাজে লাগছে বা কীভাবে অঙ্কতে ইমপ্লিমেন্টেশন হচ্ছে আমি সেটা বোঝাবো। ওকে, আচ্ছা দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা অঙ্ক দেওয়া আছে। On 1st April 2016, Major Suresh and Sons purchased a second hand plant for rupees 1,80,000। তাহলে পারচেজ প্রাইস, এবার আমরা ইয়ারলি ডেপ্রিসিয়েশন বা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কীভাবে ক্যালকুলেট করা হচ্ছে এটা আমি তোমাদের এক্সপ্লেন করছি। আগেই আমি যে ফর্মুলাটা দিয়েছিলাম সেই ফর্মুলাটা কীভাবে, হাউ ইট ইজ ইমপ্লিমেন্টেড ইন দ্য accountancy, that now I am discussing। Purchase price equals to rupees 1,80,000. What I said, that we have to add the expenses up to the date of installation or up to the রানিং কন্ডিশন অবধি, আমার যে মেশিনটাকে চালু করা অবধি আমাকে সমস্ত ধরনের এক্সপেন্সেস আমাকে অ্যাড করতে হবে, কারণ এই সমস্ত এক্সপেন্সেসগুলো ক্যাপিটালাইজড হচ্ছে। এর সাথে আমার রিপেয়ার চার্জেস 8,000, ইনস্টলেশন চার্জেস 12,000 করে আমার টোটাল কস্ট প্রাইস ইকুয়ালস টু 2 লাখ। ওকে,
বেরোলো, তার থেকে আমি কি বলেছিলাম, স্ক্র্যাপ ভ্যালু, we will deduct the scrap value. What is the scrap value here? It's 40,000. করলে আমার কতটা বের হচ্ছে? It's 1,60,000. তাহলে এবার ইয়ারলি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, DPN stands for depreciation. What is that? 1,60,000 divided by 10 years. What is the useful life of asset given here? It's 10 years. The useful life of plant given is 10 years. Then it will be rupees 16,000. প্রত্যেক বছর আমি 16,000 করে এর ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করব। ডেপ্রিসিয়েশন মানে এই প্রফিট থেকে একটা পার্ট আমি ডেপ্রিসিয়েশন বলে চার্জ করে আমি সরিয়ে রাখবো, যাতে পরবর্তীকালে আমি যখন মেশিনারিটা রিপ্লেস করার হবে আমি একটা ফান্ড ক্রিয়েট হয়ে গিয়ে থাকবে, সেখান থেকে আমি নতুন একটা মেশিনারি বা প্ল্যান্ট আবার নতুন করে নতুন অ্যাসেটটা আমি আরেকটা ইউজ করতে পারবো, বা আরেকটা নতুন অ্যাসেট আমি ইনস্টল করতে পারবো আমার বিজনেসে। ওকে, তো এখানে আমার 16,000 হলো। এরপর আমরা কি বলেছি, আমাদের রেট অফ, হোয়াট ইজ দ্য রেট অফ ডেপ্রিসিয়েশন, বিকজ ইট ইজ আস্কড ইন দ্য কোয়েশ্চেন। দেখো, ক্যালকুলেট দ্য রেট অফ ডেপ্রিসিয়েশন। নাও rate of depreciation equals to 16,000 divided by কি বলেছিলাম অরিজিনাল কস্ট কত, 2 লাখ, মানে টোটাল কস্ট আমার বেরোলো, তার উপর 100, তার মানে 16,000 divided by 2 লাখ into 100, that is 8% per annum. যা কিছু বেরোবে দ্যাট ইজ পার অ্যানাম, এক বছরের জন্য সেটা সব সময় হবে। ওকে, তাহলে এবার আমরা অঙ্কটায় চলে আসি, কিভাবে আমরা ডেপ্রিসিয়েশন করব। আমরা কি জানি, ফার্স্টে যখন আমাদের কোনো অ্যাসেট পারচেস করা হয় তখন আমার কি হয় এন্ট্রি, বেরোছো বলতে নিজেরা? ওকে, তাহলে অ্যাসেট পারচেস হলে আমার হচ্ছে এন্ট্রি হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, এখানে প্ল্যান্ট আছে তাহলে আমরা প্ল্যান্ট লিখি, প্ল্যান্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, টাকা বেরিয়ে যাচ্ছে তাই আমার কি হচ্ছে, ক্রেডিট হয়ে যাচ্ছে ব্যাংক, আর অ্যাসেট ঢুকছে, তাহলে প্ল্যান্ট অ্যাকাউন্টে আমি কি লিখবো, টু ব্যাংক বলে এটা হবে। তাহলে এখানে আমি কি লিখি, কোন ডেটে মেশিনারি পারচেজ হয়েছে দেখি, 2016 লিখছি, 1 এপ্রিল টু ব্যাংক। পুরো এক্সপেন্সটাকে আমরা ক্যাপিটালাইজ করব বলেছি, পুরো এক্সপেন্সটা আমরা ক্যাপিটালাইজ করছি, তাহলে এখানে কত অ্যামাউন্ট আসবে, 2 লাখ, এটা অ্যাজ পার ওয়ার্কিং নোট নাম্বার 1। এবার আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব কবে, মার্চে ইয়ার এন্ডিং, এখানে বলে দিয়েছে দেখো মার্চে 31 মার্চে ক্লোজ হচ্ছে, তাহলে নেক্সট এপ্রিল ইয়ার পর 2017-এ আমার মার্চ আসছে 31 মার্চ 31 কি হবে, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কত, 16,000, পুরো বছরে ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে 16,000, তাহলে বাকিটা আমার কি হবে, ব্যালেন্স পড়ে থাকবে, বাই ব্যালেন্স ক্যারিড ডাউন কত, 1,84,000, তাহলে আমি ব্যালেন্সিং করে দিই এটা, পরের বছর আমি ঠিক এভাবেই আমি 2017 31 মার্চের পরে কি 1 এপ্রিল কত নামাবো, টু ব্যালেন্স ব্রট ডাউন 1,84,000। ওকে, আচ্ছা এবার আমরা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে চলে যাই।
সরি, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে আমার কবে ওটা 31st 2017 কি হচ্ছে 31st মার্চ 2017 মার্চ 31st, এইটার করেসপন্ডিং এন্ট্রি কি হবে? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট, জাস্ট ট্রান্সফার করছি এন্ট্রিটা, মানে আমার লেজে পোস্টিং হচ্ছে। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট কত 16,000 হলো বছরে। তাহলে এই যে ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করলাম, তাহলে আমি সেটা কি করব? ক্লোজ করে দেবো। 31st মার্চে কোথায় পাঠিয়ে দেবো? বাই স্টেটমেন্ট অফ পিএল 16,000, ক্লোজ হয়ে গেল। ওকে, আবার আমি নেক্সট ইয়ারে চলে আসি। এই পোর্শনটা আমি মুছে দিচ্ছি, ওয়ার্কিংসটা তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই। ওকে, কত বছরে করতে বলেছে? ফর 2 years বলেছে। পরের বছর আবার আমি কোথায় যাব? 2017-এর পরে আমার নেক্সট 31st মার্চ কত? 2018, এটা 1st এপ্রিল। 14-এর পরে আমার কবে নেক্সট 31st মার্চ হবে? 31st মার্চ কবে হবে? সেটা 2018 হয়ে যাবে। তাই আমি ডেটটা কি দেবো? 2018 মার্চ 31st কি দিচ্ছি? বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, আবার সেই 16,000 ফুল ইয়ার চার্জ হচ্ছে এখানে ডেপ্রিসিয়েশন। আর বাকিটা আমার কি পড়ে থাকছে? বাই ব্যালেন্স ক্যারিড ডাউন কত? 1,68,000। ব্যালেন্সিং হচ্ছে জাস্ট, এটা দেখো 1,84,000, এটা 1,84,000 করলে এটা বেরোয় আমার ব্যালেন্সি ফিগার কত বেরোয়? 1,84,000 মাইনাস 16,000 করলে 1,68,000। তাহলে আবার 2018-এ আমি 1st এপ্রিল টু ব্যালেন্স বিডি 1,68,000 নামিয়ে দিলাম। আমার শেষ হয়ে গেল এই অ্যাকাউন্ট। ওকে, আমি এর করেসপন্ডিং এন্ট্রিটা পাস করে দিই। এই যে ডেপ্রিসিয়েশনটা চার্জ করলাম 2018-এ, তাহলে এখানে আবার 2018 আসি। 31st মার্চ কি হবে? টু প্ল্যান্ট অ্যাকাউন্ট 16,000, সেই এন্ট্রিটা আমার কোথায় চার্জ হয়ে যাচ্ছে? না, 2018-এর আবার মার্চ 31-এ ওই দিনই আমি ওটা কোথায় ট্রান্সফার করে দিচ্ছি? টু স্টেটমেন্ট অফ পিএল। এটা খুব মোটা হয়ে গেছে, একটু সরু করে লিখে দাও। 2018 16,000 ক্লোজ করে দিচ্ছি। অ্যাকাউন্ট 2 বছর করতে বলেছে, আর আমার লাগবে না। ওকে, তাহলে আমার দুটো অ্যাকাউন্টের আমি ট্রিটমেন্ট তোমাদের দেখালাম। তাহলে আমি দেখো কি কি এন্ট্রি পেলাম, আমরা সেটা এবার লিখে ফেলি। আমার ফার্স্ট এন্ট্রিটা হচ্ছে যখন মেশিনারি পারচেজ হচ্ছে, তাহলে আমি ফার্স্ট এন্ট্রি কি পাস করছি? অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। এটা কি? অ্যাসেট পারচেজড হলো। নেক্সট হচ্ছে আমার কি? ডেপ্রিসিয়েশন চার্জ করছি, তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু কোথা থেকে কার ওপর চার্জ করছি? অ্যাসেট অ্যাকাউন্ট। এটা কি লিখলাম? ডেপ্রিসিয়েশন চার্জড। ডেপ্রিসিয়েশন ইজ আ নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্স, তাহলে এই অ্যাকাউন্টটাকে আমায় কি করতে হবে? ট্রান্সফার করে দিতে হবে। ক্লোজ করতে গেলে কোথায় ট্রান্সফার করব? আমাদের সমস্ত ইনডাইরেক্ট এক্সপেন্সেস কোথায় ক্লোজ হয়? প্রফিট অ্যান্ড লসে ক্লোজ হয়। তাহলে এটা একটা ডেবিট এন্ট্রি। এই করেসপন্ডিং ডেবিটটাকে আমি যদি ক্লোজ করতে যাই, এই করেসপন্ডিং ডেবিটটাকে ক্লোজ করতে গেলে আমার কি করতে হবে? একটা ক্রেডিট করতে হবে।
তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট করলাম, দাঁড়াও ক্লোজ হলো। তাহলে আমায় ডেবিট কি করতে হবে, ডেবিট করতে হবে স্টেটমেন্ট অফ পিএল অ্যাকাউন্ট, ডেবিট। তাহলে কি হলো, অ্যামাউন্ট অফ depreciation charged transferred, okay, amount of depreciation charge has been transferred. এটা আমার তাহলে এই তিনটে এন্ট্রি আমরা দেখতে পেলাম। আমি যে অ্যাকাউন্টটা করলাম এখানে আমরা তাহলে এই তিনটে এন্ট্রি দেখতে পেলাম। দেখো ফার্স্ট এন্ট্রি আমি কি হচ্ছে, ফার্স্ট জার্নাল, এটা একদম সিম্পল অঙ্ক দিয়ে আমি স্টার্ট করেছি। ফার্স্ট হচ্ছে প্ল্যান্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, ফার্স্ট এন্ট্রি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, তো এখানে অ্যাসেটটা কি প্ল্যান্ট, প্ল্যান্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। নেক্সট হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট, তাহলে কী হবে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট প্ল্যান্ট এখানে। তারপরে আমি যখন ডেপ্রিসিয়েশনে আসছি তাহলে এই ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে যেটা প্ল্যান্ট অ্যাকাউন্ট থেকে আমি ট্রান্সফার করে নিয়ে আসি সেটা আমি ক্লোজ করে দিচ্ছি, কোথায় পাঠিয়ে দিচ্ছি, স্টেটমেন্ট অফ পিএলএমই অ্যাকাউন্টটা পাঠিয়ে দিচ্ছি, ওকে। এরপরে আমরা নেক্সট অঙ্ক যেটা করব সেখানে এই অ্যাসেটটা সেল হলে কি হবে সেই নিয়ে করব। তো সেল অফ অ্যাসেট হলে মানে অ্যাসেটটা ক্লোজ হয়ে যাচ্ছে, অ্যাকাউন্টটা মানে আর থাকছে না, তো সেটার কীভাবে ট্রিটমেন্ট হচ্ছে, প্রফিট অ্যান্ড লস কীভাবে করা হচ্ছে সেই নিয়ে পরে আমরা অঙ্কটা করব, ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর পরের ক্লাসে আবার দেখা হবে।